নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম অদৃশ্য বাঁশি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প অদৃশ্য বাঁশি। আমি জীবনে 3 মাস এই বাঁশি শুনেছি। সুন্দর মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ভেসে ওঠে। একটা 14-15 বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাজাচ্ছে। ক্যালেন্ডারে কৃষ্ণের যেমন ছবি থাকে তেমন নয়, কিন্তু সেই কৃষ্ণ বাঁশি বাজায় গাছের তলায় বসে। মোষের পিঠে চাপা কৃষ্ণের কোনো ছবি আমি দেখিনি, কিন্তু বিহারে বেশ কয়েকবার দেখেছি রাখাল ছেলেরা মোষের পিঠে চেপে দুলতে দুলতে যায়, কিন্তু তাদের কারুর হাতে বাঁশি থাকে না। প্রথমবার শুনেছিলাম মধ্যপ্রদেশের বস্তারের জঙ্গলে। আমি এবং আমার বন্ধু শক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মুড়িয়া ঘাটের দিকে। দিনের বেলা, শীতকালের পরিষ্কার আকাশ, খুব বেশি শীত নেই, গায়ে রোদের ছোঁয়া লাগলে আরাম হয়। জঙ্গলটা বেশ পরিষ্কার, বড় বড় গাছ, কিন্তু ঝোপঝাড় বিশেষ নেই। অনেক দূর পর্যন্ত দেখা যায় সুরকি বেছানো লাল রঙের রাস্তা। রায়পুরের থানার দারোগা বলে দিয়েছিলেন এই জঙ্গলে ভয়ের কিছু নেই। ছোটোখাটো ভাল্লুক বেরোয় মাঝে মাঝে, তাও দিনের বেলায় তাদের দেখা যায় না। মাত্র 6.5 মাইল রাস্তা, হেঁটে যেতে বড়জোর 2 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মতন হেঁটেছি। সেখানটায় জঙ্গল বেশ ঘন, মানুষজন কিছু নেই, কোনো শব্দও নেই। হঠাৎ শুনতে পেলাম একটা বাঁশির সুর। শুনে মনে হলো জঙ্গলে অনেক গরু মোষ চড়াতে আসে নিশ্চয়ই, কোনো রাখাল ছেলে আপন মনে বাঁশি বাজাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কোনো গরু মোষ দেখা গেল না, অথচ বাঁশির আওয়াজটা বেশ কাছেই। শক্তিকে জিজ্ঞেস করলাম, কোথায় বাঁশি বাজছে বলো তো? শক্তি বলল, বাঁশি? কোথায় বাঁশি? আমি বললাম, আরে একটু মন দিয়ে শোনো। শক্তি চোখ কুঁচকে মাথাটা একটু হেলিয়ে থেকে একটু পরে বলল, ধুর, কিছু শুনতে পাচ্ছি না তো। আশ্চর্য ব্যাপার, শক্তি শুনছে না, অথচ আমি তো শুনতে পাচ্ছি স্পষ্ট। শুধু তাই নয়, সুরটা যেন চুম্বকের মতন টানছে। শক্তি এগোতেই আমি তার হাত ধরে টেনে বললাম, দাঁড়াও, পুরোটা শুনে যাই। শক্তি বলল, পাগল হলে নাকি? গাছের পাতায় বাতাসে সরসর শব্দ হচ্ছে, তুমি তাই শুনে ভাবছ? আমি শুধু বাঁশি কিন্তু শুনছি না, কল্পনায় দেখতেও পাচ্ছি মোষের পিঠে চেপে একটি কিশোর বাঁশি বাজাচ্ছে তন্ময় হয়ে। শক্তির সঙ্গে আমার ঝগড়া হওয়ার উপক্রম। শক্তি এগোবেই আমি বসে পড়লাম রাস্তার ধারে একটা পাথরের উপরে। একটু কাছেই চেঁচামেচি, গোলমাল শুনে চমকে উঠলাম। কয়েকজন উল্টো দিক থেকে ছুটতে ছুটতে আসছে। তাদের চিৎকার শুনলে মনে হয় কোনো কারণে খুব ভয় পেয়েছে। কাছে আসতেই দেখা গেল তাদের মধ্যে একজনের সারা গায়ে রক্ত, তাকে অন্যেরা খুলে করে আনছে। আমাদের দেখে তারা বলল, ভাগো ভাগো। কি হয়েছে? কি হয়েছে কি? তাদের বেশি কথা বলবার সময় নেই, লোকটিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে।
আহত লোকটির বুক থেকে ভলকে ভলকে রক্ত বেরুচ্ছে। সংক্ষেপে তারা জানালো, এখান থেকে একটু দূরেই দুটো প্রকাণ্ড ভাল্লুক রয়েছে রাস্তার উপরে। তারাই আক্রমণ করেছে ওদের। ওরা জঙ্গলে কাঠ কাটতে আসে, আগে কখনো এমন বিপদে পড়েনি। বলাই বাহুল্য, আমরাও দৌড়তে লাগলুম ওদের সঙ্গে। রায়পুরের দারোগাটি আমাদের ভুল বলেছিল। যে জঙ্গলে ছোট ছোট ভাল্লুক আছে সেখানে কি বড় ভাল্লুক থাকতে পারে না? আর তারা শুধু রাত্রিতেই বেরোবে, দিনের বেলায় বেরোবে না? এমন কি কথা দিয়েছে কারুর কাছে? আমরা খানিকটা এগুলে ভাল্লুক দুটো আমাদেরও আক্রমণ করতে পারত। তাহলে তাহলে বাঁশির আওয়াজটাই বাঁচিয়ে দিল আমাদের। কিন্তু কে কে সেই বাঁশি বাজালো? এই কথা অন্যদের বললেও তো কেউ বিশ্বাস করবে না। শক্তি আমার সঙ্গে ছিল, সেও বিশ্বাস করবে না। কিন্তু বাঁশির আওয়াজ যে আমি শুনেছি তাতে কোনো ভুল নেই, এবং ভাল্লুকের ঘটনাটাও সত্যি। শক্তি একটা ভ্রমণ কাহিনীতে লিখেছে। আর দ্বিতীয়বার সেই বাঁশি আমি শুনতে পাই কয়েক বছর পর কল্যাণেশ্বরী ডাকবাংলোয়। সেবারে আমার সঙ্গে কেউ ছিল না। সেবারে কোনো বিপদ থেকে বাঁচার মতনও কিছু ঘটেনি। কল্যাণেশ্বরী বাংলোটি খুব নিরিবিলি। সেখানে আমি 1 মাস ছিলাম লিখবার জন্য। সরকারি বাংলো, তাই ভাড়া খুব সামান্য। চৌকিদার ও রান্নার লোক আলাদা। তারা দুজনে খুব ঝগড়া করে বটে, কিন্তু আমার যত্নের কোনো ত্রুটি হয় না। রান্নার লোকটির হাত খুব চমৎকার। এখানে নানান রকমের মদ পাওয়া যায়, আর পাঁঠার মাংসের স্বাদও কলকাতার চেয়ে অনেক ভালো। আমি মাঝে মাঝে কলকাতার ভিড় থেকে পালিয়ে গিয়ে কোথাও একা একা দিনের পর দিন কাটিয়ে দেওয়া বেশ উপভোগ করি। লেখাতেও মন বসে। একা থাকার বিপদও আছে। বাইরের বিপদ নয়, ভেতরের বিপদ। কয়েকদিন থাকবার পর হঠাৎ মন খারাপ হয়ে যায়। সেই মন খারাপের কোনো ব্যাখ্যা নেই। কোনো কিছু পাওয়ার জন্য নয়, এমনকি নারী সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার জন্যও নয়। এক এক সময় মেয়েদের সঙ্গে খানিকটা দূরত্ব রেখে মনে মনে তো আরও নিবিড় করে পাওয়া যায়। অবশ্য বেশি দিনের জন্য নয়, অন্তত দিন 15 কোনো নারীকেই না দেখে কাটিয়ে দেওয়া যায়। 16 দিনের দিন ছটফটানি শুরু হবেই। আমি ঠিক 15 দিনের জন্য গিয়েছিলাম কল্যাণেশ্বরী ডাকবাংলোয়। 2 তলার ঘরটি চমৎকার। এই বাংলোটি ফাঁকাই থাকে বেশিরভাগ সময়। অন্তত আমি থাকার সময় আর কেউ আসেনি। 6 দিনের মাথায় আমার আচমকা মন খারাপ শুরু হয়ে গেল, যেন ভাইরাস জ্বরের মতন। কোথা থেকে আসে কে জানে। একবার মন খারাপ হলে তা বাড়তেই থাকে, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অ্যাসিডিটি হয়নি, গায়ে ব্যথাও নেই, শরীর বেশ সুস্থই আছে, তবু খাবারের স্বাদ হারিয়ে গেল। এই সময় হয়তো আশেপাশে মানুষজন থাকলে খানিকটা চাঙ্গাও হওয়া যায়, কিন্তু আমি 15 দিনের আগে ফিরবই না প্রতিজ্ঞা করে ফেলেছিলাম, এবং সেই প্রতিজ্ঞা ভাঙবারও কোনো ইচ্ছে জাগলো না। তবে লেখাও বন্ধ হয়ে গেল। এরকম সময় বেঁচে থেকে লাভ কি? কেন কেন পাতার পর পাতা লিখছি? না লিখলেই বা ক্ষতি কি? আমার জীবনের কি মূল্য আছে? এই ধরনের আজে বাজে চিন্তাই বেশি আসে। তখনও আমি বিয়ে করিনি। 2-3 জন বান্ধবীর কথা চিন্তা করে মনটাকে ফেরাবার চেষ্টা করি, এবং বাস্তবে যা সম্ভব নয়, মনে মনে তাদের সমস্ত জামা কাপড় খুলে ফেলবারও কোনো অসুবিধে নেই। তবু কয়েক মুহূর্ত বাদে তাদের শরীর মিলিয়ে যায়। কি না কে আমাকে কিছুটা বিদ্রূপ করেছে, আমার চেয়ে অন্য কাজের প্রতি বেশি মনোযোগ দিয়েছে, সেই সব কথা ও দৃশ্য উঠে আসে মনের ভিতর থেকে। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো, লিখতে তো ইচ্ছে করেই না, বরং যে কয়েক পাতা লিখেছি তাও ছিঁড়ে ফেলতে হয়। দুপুরবেলা চিত হয়ে শুয়ে যাই, ঘুমও আসে না। এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে যাওয়ার পর যখন আমি মন খারাপের একেবারে শেষ সীমায় নেমে গেছি, তখনই বেজে উঠল সেই বাঁশি। ধরপড় করে বিছানা ছেড়ে নেমে এলাম, দাঁড়ালাম,
জানলার কাছে। সামনে অনেকখানি ফাঁকা মাঠ, ঝোপঝাড় ঘাসে ভরা, বড় গাছ নেই। অন্যদিন এখানে গরু মোষ চড়তে দেখেছি, আজও কয়েকটা গরু মোষ রয়েছে ইতস্তত, কিন্তু কোনো রাখালকে দেখা যাচ্ছে না। বাঁশি কিন্তু বেজেই চলেছে, আর সে সুর এমনই বাস্তব যে আমার দৃঢ় বিশ্বাস হলো কাছাকাছি কেউ নিশ্চিত সেই বাঁশি বাজাচ্ছে। আমি তড়বড়িয়ে নিচে নেমে এসে ছুটে গেলাম বাইরে। ওদিকের মাঠটায় কেউ নেই, অন্যদিকে খানিকটা জঙ্গলের মতন। না, সেখানেও কেউ নেই। ভুতুড়ে ব্যাপার নাকি? ভূতে বাঁশি বাজায় এমন কখনো শুনিনি। ভূত না হলে দৈব ব্যাপার। আমার মতন একজন বদ্ধমূল অবিশ্বাসীর জন্য কোনো দেবতা এসে বাঁশি বাজাচ্ছে কেন? এটাও তো বিশ্বাসযোগ্য নয়। বাঁশির আওয়াজ বেশ মৃদু এবং সুমধুর। মিনিট 10 পরে যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর সারা বিকেল সেই বাঁশির কথা ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় কেটে গেল। এরকম এক একটা ধাঁধার সমাধান করতে না পারলে কিছুতেই স্বস্তি পাওয়া যায় না। মধ্যপ্রদেশের কবলে আমি যে বাঁশির সুরটা শুনেছিলাম, আজকের সুর ঠিক একই রকম। দু জায়গায় রাখাল, এতখানি দূরত্ব, ঠিক একই সুরে বাজাবে। লোকসঙ্গীতে সুরের মিল থাকে, তা বলে এতটা মিল? এটা আমার নিছক কল্পনা কি? কিন্তু আগেরবার আমি স্পষ্ট শুনেছি, অথচ শক্তি শুনতে পাইনি। কিন্তু কল্পনা আর বাস্তবের প্রভেদ বোঝবার বয়স আমার এখনো হয়নি। আমার তো কোনো রকম অলৌকিক ব্যাপারেই বিশ্বাস নেই। ভাবতে ভাবতে আমার ঘুম এসে গেল। জেগে উঠলুম প্রায় 7টার সময়। শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেছে। 1 কাপ চা খাওয়ার পর খুঁজতে লাগলাম কলমটা। এবার লেখার প্যাডে কলমটা চলতে লাগলো সাবলীলভাবে। তৃতীয়বার সেই বাঁশি শুনি আরও 4.5 বছর পরে। একটা সাহিত্য সভা উপলক্ষে গিয়েছিলাম ত্রিপুরায়। উদ্যোক্তারা আমাদের খাতির করে এক রাতের জন্য সিপাহীজলা ডাকবাংলোয় রাত কাটাবার ব্যবস্থা করেছিল। দলে আমরা 4 জন, আর দেখাশুনো করবার জন্য স্থানীয় 2 জন। জঙ্গল ও জলাভূমির পাশে ডাক বাংলোটি ভারী মনোরম। এসব জায়গায় একলা এলে প্রকৃতির দিকে যতটা মনোযোগ দেওয়া যায়, দল বেঁধে এলে তার উপায় থাকে না। কিছুক্ষণ আহা আহা করবার পরই মন চলে যায় খাওয়া দাওয়ার দিকে। সঙ্গে পানীয় থাকবে অবশ্যই। তারপর আড্ডা। পানীয়ের মাত্রা যত চড়ে আড্ডা ততই হয়। কেউ অন্যের কথা শুনতে চায় না। সেই সময় আমার পক্ষে একা থাকাটাই ছিল বিপজ্জনক। একা হয়ে পড়লেই আমি এক সাংঘাতিক দ্বন্দ্বে কাতর হয়ে যাই। কোনটা যে সঠিক পথ তা বুঝতে পারি না কিছুতেই। তার চেয়ে আড্ডা, হইহল্লা এবং মদ্যপানে মেতে থাকলে তবু বিলক্ষণ ভুলে থাকা যায়। আমি যদি চাই, যে মুহূর্তে বলবো এসো, তক্ষুনি অপর্ণা আমার হবে, সে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবে আমার কাছে। আর আমি যদি না চাই, যদি দ্বিধা করি, যদি প্রকৃত পৌরুষ দেখাবার বদলে দুর্বল হয়ে পড়ি, তাহলে সে চলে যাবে সদ্য পাশ করা এক ডাক্তারের সঙ্গে। অপর্ণাও যে আমাকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই। না হলে সে আমার ইঙ্গিত মাত্রে সব কিছু ছেড়ে দিয়ে কাছে চলে আসতে চাইবে কেন? কিন্তু আমি একটু দ্বিধা করলেই সে আরেকজনের সঙ্গিনী হবে। এই আবার কি ধরনের ভালোবাসা? এরকম তো মনে হতে পারে, কিন্তু আমি জানি অপর্ণার কোনো দোষ নেই। সে ভালোবাসা নিয়ে দরাদরি করতে চায় না। একটা পচে যাওয়া বনেদি বাড়ির মেয়ে অপর্ণা। বিশাল একটা অট্টালিকা, কিন্তু সে অট্টালিকার রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে। বিরাট পরিবার, সেখানে কেউ কারুকে ভালোবাসে না, মায়া দয়া নেই। সম্পত্তি ভাগাভাগি নিয়ে হিংসে ও সন্দেহের বিষের ছোঁয়া সে বাড়িতে চেয়ে আছে সব সময়। অপর্ণা মরিয়া হয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চায়। মাঝে মাঝে সে অসুখে ভুগছে।
ও বাড়িতে থাকলে ওর মতন সূক্ষ্ম স্পর্শকাতর মেয়ে বেশি দিন বাঁচবে না। আর আমি দরিদ্র উদ্বাস্তু পরিবারের ছেলে, দুখানা ঘরের ফ্ল্যাটে মা বাবা ভাই বোনেদের সঙ্গে থাকি। সেখানে কি অপর্ণাকে টেনে আনা যায়? সদ্য একটা চাকরি পেয়েছি বটে, সামান্য ধরনের সে উপার্জনে অন্য জায়গায় সংসার পাতাও সম্ভব নয়। তাছাড়া বাবা অসুস্থ, তিনি এতদিন সংসার টেনেছেন। এখন আমি তার পাশে দাঁড়াবার বদলে যদি নিচে বিয়ে করে আলাদা হয়ে চলে যাই, সেটাও তো হবে চরম স্বার্থপরতা, অমানবিকতা। সেই গ্লানি মনের মধ্যে থাকলে ভালোবাসা কতদিন টিকবে? আমার অপরাধবোধ অপর্ণাকেও যন্ত্রণা দেবে। তরুণ ডাক্তারটিকে যে অপর্ণা ভালোবাসে তা নয়, মোটামুটি পছন্দ করে। মেয়েরা নিজের প্রেমিক ছাড়াও আরও পুরুষকে তো পছন্দ করতেই পারে, পুরুষটা এরকম করে না। ডাক্তার ছেলেটিরই বেশি ঝোঁক অপর্ণার দিকে। আমি বুঝতে পারি ডাক্তারটির সঙ্গে অপর্ণা চলে গেলে একটা সুস্থ জীবন পেতে পারে। সেই ছেলেটির মা ছাড়া আর কেউ নেই, তাছাড়া বিদেশ যাওয়ার কথা চলছে। আর আমাদের মাঝখানে ঝুলে আছে ভালোবাসা। কিন্তু শুধু ভালোবাসা যে নিজের পায়ে বেশি দিন দাঁড়াতে পারে না, কয়েকটা খুঁটি লাগে, তা যে একটাও আমার নেই। কিন্তু তবু অপর্ণাকে অন্যের কাছে চলে যেতে দিলে আমার পৌরুষে চরম ঘা পড়বে না? নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো? একটি মেয়ে যাকে সত্যিকারের ভালোবাসি, সেও আমাকে মন প্রাণ দিয়ে চাইছে, সে সুখ স্বাচ্ছন্দ্যের প্রশ্নও তোলেনি, তবু আমি তাকে প্রত্যাখ্যান করব? আমি কি তাহলে পুরুষ নামের অযোগ্য হয়ে যাব না? বরাবরই আমি ব্যক্তিগত ব্যাপারে গোপনীয়তা প্রিয়। নিজের সমস্যার কথা অন্য কারুকে জানাতে পারি না, বন্ধুরা কেউ কিছু জানেও না। সিপাহীজলার ডাক বাংলোতে খাওয়া দাওয়া এবং আড্ডা চলল অনেক রাত পর্যন্ত। যে যেখানে পারে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি এসে বসলাম সামনের বারান্দায়। প্রথম রাতে অন্ধকার ছিল, এখন জ্যোৎস্না ফুটেছে। সময়ের বিস্তীর্ণ জলাভূমিতে চিকচিক করছে সেই জ্যোৎস্না। লম্বা লম্বা গাছগুলো যেন দূরের আকাশের প্রান্ত ছুঁয়ে ছবি হয়ে আছে। এদিক ওদিক উঠছে জোনাকি। আমি সেদিকে তাকিয়ে আছি বটে, কিন্তু দেখছি না কিছু। চোখের সামনে ভেসে উঠছে অপর্ণার মুখ। ত্রিপুরায় আসবার আগে অপর্ণার সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন সে কাঁদছিল নিঃশব্দে। এখনো দেখতে পাচ্ছি তার সেই কান্না ভরা মুখ। সেই মুখ যেন একটা প্রশ্ন চিহ্ন, কিন্তু উত্তর দিতে পারছি না আমি। তখনই বেজে উঠল সেই বাঁশি, সেই একই সুর। এবার আর খোঁজাখুঁজির জন্য ব্যস্ত হলাম না। জানি খুঁজে লাভ নেই। এই 4.5 বছরের মধ্যে এই বাঁশির কথা অনেকবার ভেবেছি। এর মধ্যেও 2-3 বার সংকট এসেছে আমার জীবনে, তখন কিন্তু বাঁশি শুনিনি। আমার প্রয়োজন বা ইচ্ছে মতন এই বাঁশি বাজবে না। যখন বাজবার তখন এমনিই বাজবে এই বাঁশি। এর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকতে হবে। মন দিয়ে শুনলাম সেই সুর। এবারও কিছুক্ষণ পর হঠাৎ থেমে গেল। আমি আপন মনে ফিসফিস করে বললাম, অপর্ণা, তুমি ডাক্তারটির সঙ্গে চলে যেও। আমি মুছে যাব তোমার জীবন থেকে। যাকে ভালোবাসি তাকে দুঃখ কষ্টের মধ্যে টেনে আনবার বদলে তাকে সুস্থ সুখী দেখতে চাইব না? তাতে অপর্ণা এবং সারা পৃথিবীর মানুষ আমাকে কাপুরুষ কিংবা নপুংসক যাই ভাবুক, সেই বাঁশি সুরে খানিকটা সমাধানের ইঙ্গিত পেয়েছিলাম একবার। পুরোটা নয়, একটুখানি। যেন একটা বিশাল কালো পর্দা হঠাৎ সামান্য ফাঁক হয়েও আবার ওদিকে দৃশ্য ঢেকে দিল।
অপর্ণাকে আমি মন থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছিলাম। মানুষের জীবনে দ্বিতীয় প্রেম আসতেই পারে, প্রথম প্রেমের মুখখানি অস্পষ্ট হয়ে যেতে শুরু করে। যেমন অপর্ণার মুখ আমার আর মনে পড়ে না, শুধু থাকে কিছুটা বেদনাবোধ। সে সুখী জীবন পেয়েছে জেনে ভালো লাগে। দ্বিতীয় নারী আসে অনেক গাঢ়ভাবে, তখন ভালোবাসা স্থাপন করা যায় অনেক শক্ত ভিতের উপরে। নিছক ভুল বোঝাবুঝিতে সে ভিত কাঁপে না। অনেক অনেক বছর পরের কথা। শক্তিও আমি সস্ত্রীক কয়েকটা দিন কাটিয়েছিলাম 5 বাড়ির সরকারি বাংলোয়। এখন আর আমাদের বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতে হয় না। এখন চাইলেই ভালো ভালো থাকার জায়গা পাওয়া যায়, আমন্ত্রণকারীরা গাড়িও দেয়। এখানে শুধুই বিশ্রাম, বেশি ভিড় নেই, মাত্র 4 জন। খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য চিন্তা নেই। রাত্রিতে খাওয়ার পরও কিছুক্ষণ গল্প হয় বারান্দায় বসে। আমাদের স্ত্রী দুজন একসময় ঘুমোতে যায়, শক্তি আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি প্রায় নিঃশব্দে। সেদিন শক্তিকে সারাদিনই অন্যমনস্ক মনে হয়েছে। মাঝে মাঝে ঝিলিক দিয়ে গেছে বিষণ্ণতা। যখনই ও লিখতে পারে না তখনই ওরা এমন হয়। এক সময় শক্তি বলল, এখানে কে বেহালা বাজায় বলো তো? আমি বললাম, বেহালা? জানি না তো, শুনিনি। শক্তি অবাক হয়ে বলল, শুনতে পাচ্ছ না? এই তো বাজছে এখন। মনে হয় উপরের ঘরে কেউ থাকে, একজন বুড়ো মতন লোক, সাদা ধবধবে দাড়ি। আমার সর্বাঙ্গের শিহরণ হলো। শক্তি শুনতে পাচ্ছে বেহালার সুর, অথচ আমি ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শুনছি না। তবে কি সব মানুষের জন্যই আলাদা আলাদা সুর থাকে? তবে কি সব মানুষের জন্যই আলাদা আলাদা সুর থাকে? শেষ হলো আজকের গল্প, শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অদৃশ্যবাসী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা পুরো গল্পটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।